বিমান হামলায় গত 2 দিনে নিহত হয়েছে নারী ও শিশু সহ অন্তত 136 জন। সেই সঙ্গে ডিসেম্বর থেকে এ পর্যন্ত সরকারি বাহিনীর বিমান হামলায় কেবল পূর্ব ঘৌটাতেই নিহত হয়েছেন অন্তত 400 মানুষ। বিদ্রোহীদের লক্ষ্য করে সিরীয় বিমান বাহিনীর হামলার জবাবে সরকার নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় দেইর আল জোরে পাল্টা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের আনা রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে এরই মধ্যে জাতিসংঘ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় সরকারি এবং রুশ বাহিনী বিমান হামলা চালালে আহত এই শিশুটিকে উদ্ধার করে এভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু এই শিশুটিই নয়, হামলায় আরও যারা প্রাণে বেঁচে গেছেন তাদেরও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে বেসরকারি সংস্থা হোয়াইট হেলমেটসের সদস্যরা। বিদ্রোহী দমনে গত কয়েকদিন ধরেই সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব ঘৌটায় একযোগে বিমান হামলা চালিয়ে আসছে সরকারি এবং রুশ বাহিনী। এতে গেল 2 দিনে নারী ও শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়াও হামলায় বহু সংখ্যক বেসামরিক নাগরিক আহত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান হামলা চালাতে গিয়ে সিরিয়ার সরকারি বাহিনী বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করে থাকতে পারে বলে অভিযোগ তুলেছে ফ্রান্স। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-ভেস লাদ্রিয়ান। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সিরিয়ায় বিদ্রোহী দমনে রাসায়নিক গ্যাস ব্যবহার হয়েছে, আর এতেই এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বহু মানুষ হাসপাতালে ভর্তি। শিশুদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। অন্যদিকে সিরিয়ায় তুরস্ক ও ইরান যেভাবে হস্তক্ষেপ করে যাচ্ছে তা একেবারে অনুচিত। তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কাই করছে না। আসাদ বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক রাসায়নিক হামলার এ অভিযোগের বিষয়ে জাতিসংঘ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার একথা জানান সংস্থাটির সিরিয়া বিষয়ক তদন্ত কমিশনের সমন্বয়ক। বিদ্রোহী দমনে জনবহুল এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইদলিব যেমন রয়েছে, তেমনি রাজধানী দামেস্ক ও পূর্ব ঘৌটাও রয়েছে। অভিযানে রাসায়নিক গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখব। পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই পূর্বাঞ্চলীয় দেইর আল জেরে আসাদ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বুধবার ফোরাত নদী থেকে 8 কিলোমিটার অদূরে এ হামলা চালায় তারা। তবে এতে হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, সিরিয়া ভেঙে নতুন কুর্দি রাষ্ট্র গঠনের মার্কিন স্বপ্ন কখনোই পূরণ হবে না। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অবৈধ হস্তক্ষেপ না করার আহ্বানও জানিয়েছে তারা। বুধবার ইরানি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে দামেস্কে ইসরায়েলি বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। বুধবার লেবাননের আকাশ সীমা থেকে দামেস্কের সামরিক ঘাঁটি ও একটি রিসার্চ সেন্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর পরপরই সিরিয়ার সামরিক বাহিনী ওই রকেটকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েলের ছোঁড়া বেশিরভাগ রকেটই ধ্বংস হয়ে যায় বলে দাবি করে সিরীয় সেনাবাহিনী। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। Every time we see the Syrian army advancing on the ground and achieving victories, of course we অবশেষে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দীর্ঘমেয়াদী ব্যয় বরাদ্দের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলীয় সিনেট নেতারা। বুধবার দীর্ঘ আলোচনার পর আগামী 2 বছরের জন্য সামরিক এবং অভ্যন্তরীণ খাতে ব্যয় নির্বাহের জন্য 20,000 কোটি মার্কিন ডলার বরাদ্দের বিষয়ে মতৈক্যে পৌঁছান রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল এবং ডেমোক্রেট দলীয় সিনেট নেতা চাক শুমার। সরকারি কার্যক্রম অব্যাহত রাখতে গেল মাসে গঠিত সামরিক তহবিলের মেয়াদ শেষ হওয়ার ঠিক একদিন আগে দীর্ঘমেয়াদী এই বিলের বিষয়ে সমঝোতায় পৌঁছালেন 2 দলের সিনেট নেতারা। তবে সিনেট নেতারা দীর্ঘমেয়াদে ব্যয় বরাদ্দের বিষয়ে মতৈক্যে পৌঁছালো এর বিরোধিতা করে সরকারি কার্যক্রম অচল অবস্থা এড়াতে সামরিক তহবিলের মেয়াদ আরও 6 সপ্তাহ বাড়ানোর পক্ষে ভোট দেয় প্রতিনিধি পরিষদ। সেই সঙ্গে সিনেটের অনুষ্ঠেয় ভোটাভুটিতে বিলটি পাশ হলেও প্রতিনিধি পরিষদে এটি বিরোধিতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দীর্ঘমেয়াদী ব্যয় বরাদ্দ বিলের বিষয়ে 2 দলের সিনেট নেতারা সমঝোতায় পৌঁছানো একে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। An agreement that is very good for the American people and recognizes needs. সংকট সমাধানে ভিনদেশের হস্তক্ষেপ মালদ্বীপের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে
চীন, পাকিস্তান ও সৌদি আরবে বিশেষ দূত পাঠিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। এদিকে ঘুষ গ্রহণ এবং সরকার উৎখাত চেষ্টার অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বিচারপতিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ উপকমিশনার আব্দুল্লাহ নেয়াজ। এসবের মধ্যেই মালদ্বীপ সরকারের কর্মকাণ্ডকে গণতন্ত্রের উপর নগ্ন আঘাত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। মালদ্বীপ সরকারের জারি করা 15 দিনের জরুরি অবস্থার তৃতীয় দিনে বিরোধী দলীয় নেতা সাবেক প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ নাজিমকে গৃহবন্দী থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ে যে 9 বিরোধী দলীয় নেতাকে মুক্তির আদেশ দেওয়া হয়েছিল তাদের একজন মোহাম্মদ নাজিম। বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি, বহিষ্কৃত সংসদ সদস্যদের পুনর্বহাল এবং সাবেক প্রেসিডেন্ট মাউনুন আব্দুল গাইয়ুমের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ খারিজ করে দেওয়ার বিনিময়ে প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাইদ এবং বিচারপতি আলী হামিদ কয়েক লাখ ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ। মালদ্বীপ সরকারের কর্মকাণ্ড গণতন্ত্রের উপর নগ্ন আঘাত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেদ রাদ আল হুসাইনের এমন মন্তব্যের পরই মালদ্বীপ পুলিশের উপকমিশনার এ বিষয়ে মুখ খোলেন। ঘুষ দিয়ে সংসদ সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীকে প্রভাবিত করার মাধ্যমে সরকার উৎখাত চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মাউনুনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করে রায় দেওয়ার কারণে বিচারপতিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েক লাখ ডলার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। মালদ্বীপের সার্বিক পরিস্থিতি জানাতে বন্ধুরাষ্ট্র চীন, পাকিস্তান ও সৌদি আরবে বিশেষ দূত পাঠিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। বুধবার রাষ্ট্রপতি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ অবস্থায় সেখানে অন্য দেশের হস্তক্ষেপ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে মালদ্বীপের ঘনিষ্ঠ বাণিজ্যিক মিত্র চীন। মালদ্বীপের সাবেক নির্বাসিত প্রেসিডেন্ট মোহাম্মদ নিশাদ ভারতের কাছে সামরিক সহযোগিতা চাওয়ার পরদিন চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। মালদ্বীপের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির উদ্ভূত সংকট সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেয়। অন্য কোনো পদক্ষেপ মালদ্বীপের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চীন ও মালদ্বীপ বন্ধুরাষ্ট্র। মালদ্বীপের বর্তমান পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ বিষয়। চীন কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পররাষ্ট্রনীতি অনুসরণ করে। এদিকে ভারতের কাছে সামরিক সহযোগিতা চেয়ে মোহাম্মদ নাশিদের করা আহ্বান নাকচ করে দিয়েছেন ভারতের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীতিন গোখাল। তিনি বলেন, 1988 সালের মতো ভারত আবারও মালদ্বীপকে সামরিক সহযোগিতা দেবে সে ধরনের কোনো সম্ভাবনা একেবারেই নেই। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। তাইওয়ানে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। আহত 250 শতাধিককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে 62 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। দেশটির জনপ্রিয় পর্যটন নগর হুয়ালিয়েনে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:15টায় আঘাত হানে ভূমিকম্প। 6.4 মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় অনেক ঘরবাড়ি। 5 তলা ভবনের 4র্থ তলায় বাস করতেন চেং ইয়াফুং। সাজানো গোছানো সুন্দর সংসার ছিল তার, কিন্তু এক মুহূর্তেই ওলাটপালাট হয়ে গেছে সবকিছু। নিজ হাতে সাজানো সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাইওয়ানের এই নারীর মতো হাজারো মানুষের সংসার চূর্ণ বিচূর্ণ হয়েছে গত মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পে। কেউ প্রিয়জন হারানোর শোকে হতবিহ্বল, আবার কেউ ধ্বংসস্তূপে খুঁজছেন বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সেখানে জায়গা না পেয়ে অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর নিখোঁজদের খোঁজে এখনো অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। তবে আর কাউকে জীবিত খুঁজে পাওয়ার বিষয়ে সন্দিহান খোদ উদ্ধারকারী কর্মকর্তারা। আমরা এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই আমরা অভিযান সমাপ্ত করতে পারবো। তবে আর কাউকে জীবিত খুঁজে পাবো বলে মনে হয় না। এর আগে 2016 সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে 6.4 মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল শতাধিক মানুষ। ইফতেখার শুভ, সময় সংবাদ। আগামী দিনে উত্তর কোরিয়ার উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার জাপান সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে যৌথ সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। নতুন নিষেধাজ্ঞার আগে থেকে অনেক বেশি কঠোর ও আক্রমণাত্মক হবে বলে সতর্ক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
নতুন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অবিলম্বে তিনি উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে আহ্বান জানান। এ সময় তিনি উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করারও হুমকি দেন। পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার টেবিলে বসতে তিনি পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানান। দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে অংশ নেয়ার আগে জাপানে যাত্রা বিরতি করেন মাইক পেন্স। এ সময় তিনি জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন এবং দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে বৈঠক করেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার সংকট এখনও কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ। উত্তর কোরিয়া ইস্যুতে বিপরীতমুখী বক্তব্য এসেছে খোদ মার্কিন প্রশাসনের ভেতর থেকেই। মাত্র একদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বুধবার প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস জানান, উত্তর কোরিয়া ইস্যুতে যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করলেই কেবল তাদের সঙ্গে আলোচনা সম্ভব। সশস্ত্র বাহিনীর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক প্রদর্শনী করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার একদিন আগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় জানানো হয়, সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ৪০ বছর ধরে এপ্রিলে প্রদর্শিত হলেও এবছর তারিখ পরিবর্তন করে তা ৮ই ফেব্রুয়ারি করা হয়েছে। ১৯৪৮ সালে কোরিয়ান পিপলস আর্মির প্রতিষ্ঠার পর এবছর এটি ৭০ বছর পূর্ণ করছে। এতে হাজির ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই প্রদর্শনীতে নিজেদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করে উত্তর কোরিয়া। এদিকে অলিম্পিকের আগে এই প্রদর্শনী না করলেই ভালো হতো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর সমালোচনা প্রত্যাখ্যান করে এটিকে ইস্যু করার অধিকার কারণ নেই বলে জানান উত্তর কোরিয়া। আগামীকাল পর্দা উঠছে দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকের। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। দুঃখিত, সেখানে আমরা বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্য। আজকে এই বরিশালের জন্য ৩৯টা প্রকল্প বাস্তবায়ন করা, এটা আমরা কোনোদিন করতে পারতাম না। ৩৩টা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, কোনোদিন করতে পারতাম না।